স্টুডেন্ট, তোমরা নিশ্চয়ই ভালো আছো। তোমাদেরকে সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। আমরা হলো আজকে ক্রোমাটোগ্রাফি এবং হলো ডিস্টিলেশন এই দুইটা এক্সপেরিমেন্ট নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো তোমাদেরকে আসলে এখন তো আর আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি ক্লাস নিতে পারছি না, সো তোমাদেরকে আমি ইনস্ট্রুমেন্টগুলো দেখাতে পারছি না। সো সেক্ষেত্রে আমি যেটা তোমাদেরকে সাজেস্ট করব, আমি এখন ইউটিউব থেকে ডিস্টিলেশনের যাবতীয় বিষয়ে ভিডিও সহকারে তোমাদেরকে দেখাবো। আমার মনে হয় এটা ক্লাস থেকে আরো বেশি ইফেক্টিভ। সো তোমরা ডিস্টিলেশন কিভাবে করে সেটা জানতে পারবা। আমরা থিওরিটিক্যালি বললে যতটুকু কাজ হবে, তার চেয়ে তুমি যদি এটা দেখতে পাও আমার মনে হয় সেটা আরো বেশি ইফেক্টিভ হবে। হ্যাঁ, তাহলে আমরা তোমাদেরকে ডিস্টিলেশন নিয়ে কথা বলবো। ডিস্টিলেশন অ্যাপারেটাসটা দেখাচ্ছি, তোমরা নিশ্চয়ই স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছ, এবং আমি ইউটিউব থেকে তোমাদেরকে এক্সপেরিমেন্টটা দেখাচ্ছি। আসো, এবং এটা যাবতীয় বিষয় নিয়ে আমরা কথা বলবো। এখন আসো, সবার আগে তোমাকে যেটা জানতে ওকে, সবার আগে তোমাকে যেটা জানতে হবে যে ডিস্টিলেশন যখন আমরা করি, আসলে কেন এই ডিস্টিলেশন এক্সপেরিমেন্ট আমরা করি, বা তোমরা কেন ডিস্টিলেশন শিখবা, এটা দিয়ে আসলে কি উপকার হবে। তো ফার্স্ট কথা হলো, ডিস্টিলেশন হলো, ধরো আমরা দুইটা তরল বা একাধিক তরলের মিশ্রণ আছে। হ্যাঁ, এই মিশ্রণ থেকে তার উপাদানগুলোকে পৃথক করার জন্য আমরা হলো ডিস্টিলেশন ইউজ করি। অথবা তুমি বলতে পারো, ধরো তোমার একটা কথা দেখাই, ধরো এসিটোন আছে। হ্যাঁ, এসিটোন হলো একটা অর্গানিক কম্পাউন্ড, এটা পানির সাথে হলো হাইড্রোজেন বন্ডিং গঠন করতে পারে। ঠিক আছে, ওকে। তাহলে এসিটোনের সাথে ধরো কিছু পানি মিক্স আপ করা আছে, তাহলে তুমি চাচ্ছ কি পিওর এসিটোন ইউজ করবা। তাহলে এই যে পানিটা সরাতে হবে, হ্যাঁ, পানিটা সরানোর জন্য তুমি কি করবা? তুমি যদি পানিকে বলো এই পানি তুমি এসিটোন থেকে সেপারেট হয়ে যাও, এটা কিন্তু সেপারেট হবে না। ঠিক আছে, তাহলে তোমাকে কি ওয়েতে হলো তুমি পানিকে সরাবা, সেই সরানোর একটা পদ্ধতি হলো, অনেকগুলো পদ্ধতি আছে, এর মধ্যে একটা হলো ডিস্টিলেশন। ঠিক আছে, আমরা যেটাকে বলি পাতন, তোমরা বাংলা যেটা শিখে আসছো পাতন। তাহলে পাতন করে আমরা হলো এই এসিটোন থেকে পানিকে পৃথক করতে পারি, অথবা তুমি বলতে পারো পানি থেকে এসিটোনকে পৃথক করতে পারি। ঠিক আছে, এটা কিভাবে? এখন আসলে এটা থিওরিটা কি? থিওরিটা হলো, ডিস্টিলেশনে হলো আমরা আসলে একটা হিট দিব এই মিক্সচারে, অর্থাৎ একটা মিক্সচারের মধ্যে দুই তিনটে উপাদান থাকবে। আমরা যদি তরল মিক্সচার এগুলা আমরা যদি উপাদানগুলোকে হিট দিই, তাহলে এক এক তরলের স্ফুটনাঙ্ক বা বয়লিং পয়েন্ট হবে একক রকম। তাহলে যেই ধরো একটা মিক্সচারের মধ্যে তিনটা উপাদান আছে, এ একটা তরল, বি একটা তরল, সি একটা তরল। হ্যাঁ, ওকে। তাহলে তুমি যদি হিট দাও, ধরো এ তরলের স্ফুটনাঙ্ক হলো 50, বি তরলের স্ফুটনাঙ্ক হলো 70, সি তরলের স্ফুটনাঙ্ক হলো 100। তাহলে তুমি যদি হিট দিবা, যখনই তোমার মিক্সচারের তাপমাত্রা 50-তে পৌঁছাবে, সব এ হলো তোমার বাষ্প হয়ে চলে যাবে, চলে পৃথক হয়ে যাবে। দেখাবো তোমাকে কি করে পৃথক হবে, সেটাই তোমাকে দেখাবো। যখন 70-তে পৌঁছাবে, সবগুলো বি হলো বাষ্পীভূত হয়ে সেপারেট হয়ে যাবে, তাহলে শুধু সি থাকবে। তাহলে দেখো, আমরা শুধু হিট দিয়েই মিশ্রণের উপাদানগুলোকে পৃথক করে ফেললাম, এবং আমরা পিওর এ পেলাম, পিওর বি পেলাম, পিওর সি পেলাম। তাহলে ওরা যে সেপারেট হচ্ছে কিসের উপর ভিত্তি করে? ওদের স্ফুটনাঙ্ক হলো ভিন্ন ভিন্ন তাপমাত্রায়। ওদের স্ফুটনাঙ্কের উপর ডিপেন্ড করে ওরা সেপারেট হচ্ছে। ঠিক আছে, আমরা সেটাই বললাম। ওকে, তাহলে আসো আমরা একটু এক্সপেরিমেন্টটা দেখি এখন। আসো, এই যে আমরা দেখাচ্ছি, এই হলো আমাদের ডিস্টিলেশন অ্যাপারেটাস। ওকে, এটা হলো আমাদের ডিস্টিলেশন অ্যাপারেটাস, তোমরা দেখতে পাচ্ছ। এটা হলো মিক্সচার অফ এসিটোন এবং পানি, এই দুইটার মিক্সচার আছে। এইভাবে আমরা যখন হিট দিব, তখন একটা একটা, যেমন এখানে এসিটোন এবং পানি আছে, এসিটোনের বয়লিং পয়েন্ট বা স্ফুটনাঙ্ক হলো 56 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আর পানি হলো 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। ঠিক আছে, তাহলে দেখো দুই তাপমাত্রায় পৃথক হয়ে যাচ্ছে। ঠিক আছে, দুইটার স্ফুটনাঙ্ক দুই রকম, একটা হলো 56 আর একটা হলো 100। তাহলে আমাদের কি কি জিনিস লাগবে, আমরা মেটেরিয়ালস রিকোয়ার্ড, এই যে কি কি উপাদান লাগবে পাতন করার জন্য সেটা দেখাচ্ছি। প্রথমে লাগবে পোর্সেলাইন চিপ। এটা কেন লাগবে আমি তোমাদের একটু বলছি। পোর্সেলাইন চিপ লাগবে, আমরা যখন একটা মিক্সচারকে হিট করি, অনেক সময় ভেপার অনেক বেশি হয়ে, প্রেসার বেশি হয়ে এটা হলো বাম্প করতে পারে, অর্থাৎ বিস্ফোরণের মতো ঘটনা ঘটতে পারে। সেটা যেহেতু না হয়, সেজন্য আমরা পোর্সেলাইনের চিপ ইউজ করি। পোর্সেলাইন কি? এই যে কাচের প্লেট আছে না, এগুলো ভাঙ্গা টুকরা যদি আমরা দেই, তাহলে এটার বয়লিং পয়েন্টটা অনেক বেড়ে যায়। ঠিক আছে, কোনো মিক্সারের বয়লিং পয়েন্টটা বেড়ে যায়, বেড়ে গেলে ব্যাপারটা কম হয়। ঠিক আছে, ফলে আমাদের যে বাম্প হওয়ার যে পসিবিলিটি বা বিস্ফোরণ হওয়ার যে পসিবিলিটি, সেটা একটু কমে আসে। সেই সেফটিটা মেনটেন করার জন্য আমরা পোর্সেলাইন চিপ ইউজ করি, তোমরা দেখতে পেলা। আবার যদি আমি একটু দেখাই, পিছনে নেই, দেখো এই যে পোর্সেলাইন চিপ দিয়েছে। হ্যাঁ, এই যে পোর্সেলাইন চিপ দেখতে পাচ্ছ, এই যে পোর্সেলাইন চিপস। এটা আমরা কেন দিই? তাহলে তুমি বলবা হলো যাতে কোনো বিস্ফোরক বা অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা ঘটতে না পারে, সেই প্রিকশন স্বরূপ এটা দেই। কিভাবে দুর্ঘটনা ঘটতে পারে? যে
কোন মিক্সচার থেকে যদি অতিরিক্ত ভেপার প্রেসার হয়, মানে ভেপার বা বাষ্পের চাপ যদি অনেক বেশি হয়, তাহলে একটা বাষ্প হতে পারে। হ্যাঁ, সেই বাষ্প চাপটা যেন কম থাকে, হ্যাঁ, ব্যাপারটা যেন একদম অনেক বেশি না হয়, সেটা কন্ট্রোল করার জন্য আমরা হলো এই পোর্সেলাইন চিপ দিয়ে দিই। সিম্পল এটা দিয়ে দিলা, তুমি এটা নিচে পড়ে থাকবে পাত্রের নিচে, তুমি দেখতে পাবা এক্সপেরিমেন্টে যখন হবে তখন আর তোমার দুর্ঘটনাটা ঘটবে না। ঠিক আছে, তাহলে আমরা প্রথমেই পাতন করার জন্য কি উপাদান নিলাম? পোর্সেলাইন চিপ নিলাম। ওকে ফাইন। তারপর আসো দেখো ভিডিওতে তোমরা দেখতে পারবা এখন ভিডিওটাতে। ওকে, এটা হলো আমরা মিক্সচার নিব, যেই মিক্সচারের উপাদানগুলোকে আমরা পৃথক করব। ঠিক আছে, আবার দেখাচ্ছি। এই যে এটাতে কি আছে এই বোতলে, এই বোতলে হলো আমাদের মিক্সচার থাকবে। হ্যাঁ, যেই মিক্সচারের উপাদানগুলোকে, যা মিশ্রণের উপাদানগুলোকে আমরা পৃথক করবো। তো এখন এটার মধ্যে আছে কি, আমি বলেই দিয়েছি, এটার মধ্যে আছে এসিটোন এবং ওয়াটার আছে। ঠিক আছে, তাহলে এই এসিটোন এবং ওয়াটারকে আমরা হলো পৃথক করব কোন পদ্ধতিতে? পাতন পদ্ধতিতে। ঠিক আছে, পাতনে আমরা কি করি, ইনস্ট্রুমেন্টের মধ্যে মিক্সচারটা দিয়ে আমরা শুধু হিট দিব। এসিটোনের স্ফুটনাঙ্ক অথবা বয়লিং পয়েন্ট হলো 56 ডিগ্রি, পানির হলো 100 ডিগ্রি। তাহলে আমি যখন হিট দেবো 56-এ উঠলেই সব এসিটন বাষ্পীভূত হয়ে যাবে। ঠিক আছে, হয়ে একটা নির্দিষ্ট জায়গা দিয়ে হলো আমরা ওকে কালেক্ট করব। সেটা কোনখান দিয়ে কালেক্ট করবো সেটা এখন দেখতে পাবা, তুমি নিজেই দেখতে পাবা, তাহলে কোনো কিছুই টাফ হবে না। হ্যাঁ, ওকে, তাহলে আমরা পোর্সেলাইন চিপ নিলাম আর মিশ্রণটা নিলাম, যার উপাদানগুলোকে আমরা পৃথক করব কোন পদ্ধতিতে? পাতন পদ্ধতিতে। ওকে ফাইন, তাহলে আগাই আমরা আসো। এসিটোন এবং ওয়াটারের মিক্সচার আছে এই বোতলে। ওকে, এখন আমরা এই ডান পাশের যে ছোট, এই ছোট যেটা দেখছো এটা হলো কালেক্টর, এটার মধ্যে আমরা সংগ্রহ করব মিশ্রণের উপাদানগুলোকে। হ্যাঁ, তাহলে আমাদের কালেক্টর লাগবে, এটাকে বলে রাউন্ড বটম ফ্লাক্স বা গোলতলি ফ্লাক্স, রাউন্ড বটম ফ্লাক্স, RBF বলে এটাকে সংক্ষেপে। ঠিক আছে, অথবা তুমি বলতে পারো কালেক্টর, অথবা তুমি যে কোনো কিছু নিলেই হবে কাচের, যেটার মধ্যে একটা তরলকে তুমি নিতে পারবা। ঠিক আছে, যদি উদায়ী হয় তাহলে মুখ বন্ধ করে রাখবা, উদায়ী না হলে ওপেন থাকলে সমস্যা নেই। এটার পরিবর্তে তুমি ডান পাশে ছোটটার পরিবর্তে তুমি ছোট বিকার নিলেও কোনো সমস্যা নাই। ঠিক আছে, বাট বাম পাশে যেটা আছে, যেটার মধ্যে আমরা মিক্সচারকে দিয়ে পাতন করব, সেটা কিন্তু এরকমই লাগবে। বাম পাশে একটা চেঞ্জ করা যাবে না, রিপ্লেসেবল না, এটা এরকমই দিতে হবে। ঠিক আছে, এটাও RBF বলে, রাউন্ড বটম ফ্লাস্ক। ডানেরটা ছোট, বামেরটা হলো বড়। বড়টার মধ্যে আমরা মিশ্রণের উপাদানগুলোকে দিব, আর ছোটটার মধ্যে আমরা সংগ্রহ করবো তরল, যেটাতে সংগ্রহ করব। হ্যাঁ, কালেক্টর বলি আমরা এটাকে। ওকে ফাইন, তাহলে গেল কালেক্টর চিনলা, পোর্সেলাইন চিনলা, আর মিক্সচারটা চিনলা, যেটাকে আমরা সেপারেট করব। ওকে, আমরা আগাই, আবার আগাচ্ছি দেখো। ওকে, এটা হলো হিটিং ম্যান্টল, যেটার মধ্যে রেখে আমরা হিট দিব, আর এটাকে বলে ভ্যাকুয়াম অ্যাডাপ্টর, সবগুলোর নাম দেওয়া আছে। ঠিক আছে, ভ্যাকুয়াম থার্মোমিটার লাগবে, হ্যাঁ, যেটা আমরা দেখবো যে স্ফুটনাঙ্ক কত ডিগ্রি হয়েছে। এখন সেটআপটা আমরা ঠিক করব। এবার হলো প্রসিডিউর, কিভাবে আমরা করব প্রসিডিউরটাকে। এই যে মিক্সচার নিলাম আমরা, এই যে মিক্সচারটা নিয়েছি আমরা, মিক্সচারটা দেখো ওই যে বড় রাউন্ড বটম ফ্লাস্কে আমরা ঢেলে দিয়েছি। ওকে, এবার এটাকে হলো ক্লাম্পের সাথে লাগিয়ে স্ট্যান্ডে লাগিয়ে দিলাম, হিটিং ম্যান্টলে রাখলাম। এই যে হিটিং ম্যান্টলে রাখা হলো, পোর্সেলাইন চিপ উপর দিয়ে দাও, এই যে এটার মধ্যে একটু ঢেলে দেওয়া হচ্ছে, দেখো 2টা বা 3টা ঢেলে দিবা। এখন অ্যাডাপ্টারটা লাগানো হলো। ওকে, থার্মোমিটারটাও আমরা ফিক্স করে দিলাম, উপর দিয়ে থার্মোমিটারটাকে প্রবেশ করালাম। ওকে, আমরা সেট আপ করছি। ওকে, থার্মোমিটার প্রবেশ করালাম, পোর্সেলাইন দিলাম, অ্যাডাপ্টার লাগালাম, সবকিছু আমরা সেট আপ করলাম। ওকে, ওকে, শেয়ারটা মনে হয় চলে গিয়েছে, আমরা আবার যাই। ওকে, আমরা আবার দেখাচ্ছি, আসো তো একটু দেখে নাও। হ্যাঁ, ওকে, সেট আপে আমরা চলে এসেছি। হ্যাঁ, এই যে আবার একটু আমি পিছন থেকে নিচ্ছি তোমাদেরকে ভালোভাবে দেখার জন্য, আবার একটু পিছন থেকে আমরা দেখছি। ওকে, পুরো সেট আপটা হয়ে গেল, আর একটু যাই আমরা পিছনে, তাহলে ভালো বুঝবা। ওকে, নেটটা প্রবলেম করছে আজকে।
ওকে, আমি আবার শেয়ার দিচ্ছি। আমাদের নেটওয়ার্ক একটু প্রবলেম করছে, সেজন্য একটু বারবার ডিস্টার্ব হচ্ছে। ওকে, সমস্যা নেই, আসো আমরা আগাই, এর মধ্যে আগাবো। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ। এই যে আমরা লাগাচ্ছি। হ্যাঁ, কালেক্টরটা লাগালাম, ডান পাশে দেখো কালেক্টরটা আমরা লাগিয়েছি। ওকে, এটাকে ঠান্ডা করার জন্য হলো এটা একটা বিকারি দিয়ে দিলাম আমরা কালেক্টরটা, আর হলো ওয়াটার গিয়ে যেন হলো এই যে আমাদের যে কাঁচ নল যেটা আছে সেটা যেন হলো ঠান্ডা হয়ে যেটা বাষ্প পাবো সেটা যেন খুব দ্রুত কুল হয়, সেই জন্য আমরা হলো এই কাঁচ নলের মধ্যে ওয়াটার দিয়ে দিব। সেই ওয়াটার দেওয়ার জন্য আমরা হলো পাইপ দিয়ে কালেক্ট করে দিলাম, এই যে এটা। ঠিক আছে, ওকে, এই যে আমরা এটাকে কালেক্ট করে দিলাম, কানেক্ট করে দিলাম। ওয়াটার বাম পাশ নিচ দিয়ে হলো ইন, উপর দিয়ে হলো আউট। এই যে খেয়াল করো, নিচ দিয়ে পানি ঢুকছে, এই যে নিচ দিয়ে পানি ঢুকছে আর উপর দিয়ে বের হয়ে যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। ওকে, হ্যাঁ, আমি আবার একটু ইন্ডিকেট করছি, এই জায়গাটা একটু খেয়াল করো। আবার আমি একটু পিছনে যাচ্ছি এবং সবাই একটু খেয়াল করো এই জায়গাটা। হ্যাঁ, এই যে আমি এখানে ফিক্স করে দিই। ওকে, এই জায়গাটা খেয়াল করো, আমি যদি একটু অ্যানোটেট করি, এই যে খেয়াল করো। হ্যাঁ, এখান দিয়ে হলো এই যে এখান দিয়ে হলো এই যে রেড মার্ক করছে, এখান দিয়ে হলো ওয়াটার ইন। এই ওয়াটার ইন করবে, ঢুকবে, প্রবেশ করবে। ওকে, আমি লিখে দিলাম ইন। এখান দিয়ে হলো ওয়াটার ইন, আর এইটা দিয়ে হলো ওয়াটার আউট হবে। এই যে এই পাইপটা দিয়ে, এই যে এটা দিয়ে, এইখানে যে ট্যাপটা ইয়েটার প্লাস্টিকটা লাগাবো, সেটা দিয়ে পাইপটা লাগাবো, সেটা দিয়ে হলো ওয়াটার আউট হবে। ঠিক আছে, খেয়াল করো। তাহলে নিচ দিয়ে ইন, উপর দিয়ে আউট। হ্যাঁ, এখানে আউট, এই যে এটা দিয়ে আউট হবে। হ্যাঁ, এখানে কেন ঢুকবে, এখান দিয়ে যখন ওয়াটার ঢুকবে ফোর্স করে হলো সবটুকু ফিল আপ করে, এই যে কাচের এই নলের এই পুরো জায়গাটুকু ফিল আপ করে সে হলো উপরে যাবে। খেয়াল করো, এখান দিয়ে ঢুকে, এই যে আমি মার্ক করে দিলাম, এখান দিয়ে ঢুকে ওয়াটার এই পুরোটুকু ফিল আপ করে তারপর সে এখান দিয়ে গিয়ে আউট হবে, যে আউট হবে। ঠিক আছে, কিন্তু আমি যখন উপর থেকে দিতাম তাহলে পানি হুট করে চলে আসতো, সবগুলো জায়গা ফিল আপ নাও হতে পারতো। সেই জন্য আমরা পাইপ নিচ থেকে আমরা করি ইন, উপর থেকে ওয়াটার হয় আউট। এখান দিয়ে আমরা একটা পাইপ লাগিয়ে দিব, ওটা দিয়ে আউট হয়ে চলে যাবে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা দেখলাম যে ডিস্টিলেশন যখন করি কোনখান দিয়ে পানি ইন হচ্ছে, কোনখান দিয়ে আউট হচ্ছে, সেটা আমরা দেখলাম। হ্যাঁ, ওকে, এখন আসো তুমি, আমি আবার চালাচ্ছি ভিডিওটা, খেয়াল করো। ওকে, এই যে চলছে দেখো, আর ডান পাশে কালেক্টর, এই যে যেটা ইন পাইপটা আমরা লাগালাম, যেখান দিয়ে ইন হবে, উপরেরটাও লাগালাম, এই যে উপরেরটা আউট, এখান দিয়ে আউট হবে। ওকে, এখন আমরা যখন হিট দিচ্ছি, এই যে দেখো পানি ফিল আপ হয়ে উপরের দিকে যাচ্ছে, যে আমি একটু আগে যেটা বললাম। হ্যাঁ, ফিল আপ হয়ে উপরের দিকে গিয়ে উপরের পাইপ দিয়ে বের হয়ে চলে যাবে, ফলে পুরো কাঁচ নলটা ঠান্ডা অবস্থা থাকবে। এখন আমরা হিটম্যান্টল চালু করে দিলাম, এই যে পোর্সেলেন দেওয়া আছে, মিক্সচারকে হিট দিচ্ছি। 56 যখন পৌঁছাবে তখনই সব এই যে সব এসিটোন বাষ্প হয়ে এখান দিয়ে ডান দিকে চলে যাচ্ছে। দেখো, উপর দিয়ে সব ব্লক, থার্মোমিটার দিয়ে ব্লক, সব ডান দিকে চলে গিয়ে এই যে কালেক্টরে জমা হলো। ঠিক আছে, এই যে কালেক্টরে জমা হলো, তোমরা ইউটিউব থেকে এটা বারবার দেখতেও পারবা, কোনো সমস্যা নেই। আমি তো এখানে বলছিও, এই যে 56 ডিগ্রিতে যখন পৌঁছে গেল সব এসিটন দেখো বাষ্প হয়ে উপরে চলে গেল। এখন উপরে মুখ বন্ধ, ডান পাশে শুধু ওপেন, এই যে কালেক্টর দিয়ে এখান দিয়ে চলে আসলো। ঠিক আছে, কালেক্টর দিয়ে চলে এসে কালেক্টরের মধ্যে এসিটন আবার তরল হয়ে চলে, এই যে কালেক্টর ডান পাশে এটাতে চলে আসে। দেখো উপরের দিকে সব ব্লক। আমি যদি একটু টেনে দিই আবার পিছনে, দেখো একটু পিছনে টেনে দিয়ে তোমাদের জিনিসটা বোঝানোর চেষ্টা করছি। স্টপ করে দিব এসে নেক, তারপর তোমাদেরকে বলবো। ওকে, আসো, হ্যাঁ, যে আসছে। ওকে, এটা হলো কালেক্টর। হ্যাঁ, এখানে আমি স্টপ করব, এই যে এটা একটু খেয়াল করো। আচ্ছা, আর একটু আগে চলে আসি আমি। হ্যাঁ, এই যে এবার বোঝা যাচ্ছে, দেখো খেয়াল করো, এখান থেকে পুরো সেটআপটা তুমি দেখতে পাচ্ছ। তাহলে আমরা এই যে হিট ম্যান্টলে রেখে হিট দিচ্ছি, যখনই আমার টেম্পারেচার 56 ডিগ্রিতে পৌঁছাচ্ছে, এই যে দেখো উপরের দিকটা আমি কিন্তু থার্মোমিটার দিয়ে বন্ধ করে দিয়েছি। ঠিক আছে, ফলে এই যে বাষ্প হচ্ছে, আমি যদি অ্যানোটেট করি এখান থেকে ভালো করে বুঝে নাও পুরো এক্সপেরিমেন্টটা। এই যে তাহলে এই জায়গাটা হলো ক্লোজ, এই যে উপরের দিকে এই জায়গাটা হলো, এই যে এখান থেকে আর ভেপার যেতে পারছে না। হ্যাঁ, বন্ধ, এই যে এখানে বন্ধ, থার্মোমিটার দিয়ে ব্লক করে দেওয়া হলো, যে এই জায়গাটা থার্মোমিটার দিয়ে ব্লক। ওকে, তাহলে যখন বাষ্প হয়ে উপরের দিকে যাবে, বাষ্প জায়গার একমাত্র পথ আছে এই দিকে, যে দিকে, হ্যাঁ, পথ, একমাত্র পথ হলো, আমি লিখে দিচ্ছি, একমাত্র পথ হলো এই ডান দিকে। ওকে, এই পথে যখন আসবে, আসলে এই জায়গাটা কিন্তু ফাঁকা, এটার ভিতর দিয়ে পুরোটুকু ফাঁকা, এই যে এই সাইড পুরোটুকু ফাঁকা। এই পুরো পথ হলো ফাঁকা, আমি লিখে দিলাম,
এই পুরো পথ হলো ফাঁকা। ওকে, এই ফাঁকা পথে এসে আসার পথেই কিন্তু সে হলো ওই যে কাঁচ নলের বাইরে ওয়াটার লেয়ার আছে, সেই ওয়াটার লেয়ারের কারণে বাষ্পটা শীতল হয়ে যাবে, শীতল হয়ে কালেক্টরে জমা হবে, এই যে এখানে জমা হবে। হ্যাঁ, এখানে কালেক্ট হবে, এই যে এখানে অ্যাসিটন চলে আসলো। ক্লিয়ার? তাহলে আবার বলছি, যখন আমি হিট দিব ডিস্টিলেশন করার সময়, আমি যখন হিট ম্যান্টলে রেখে হিট দিব, অথবা তুমি ওয়াটার বাথে রেখেও হিট দিতে পারো ক্ষেত্র বিশেষে। তোমার যদি হিট ম্যান্টল না থাকে, পানিকে হিট দিলা, হ্যাঁ ওকে, তাহলে হিট দিলে আমার অ্যাসিটন এবং পানির মধ্যে অ্যাসিটনের স্ফুটনাঙ্ক হলো 56 ডিগ্রি সেলসিয়াস। যখন এই মিক্সচারের তাপমাত্রা 56 এ পৌঁছাবে, সব অ্যাসিটন বাষ্পীভূত হয়ে যাবে, হয়ে উপরের দিকে যাবে। উপরে গেল, গিয়ে উপরের দিকে থার্মোমিটার দিয়ে তো আমি আটকে দিয়েছি এটাকে, এটা উপরের দিকে যাওয়ার কোনো পথ নাই, একমাত্র ডান দিকেই আছে, যেহেতু একটা বাষ্প একটা গ্যাস, এটা উপরে যে ডান দিকে গিয়ে এই পথে এসে, এই ফাঁকা পথে এসে এখানে চলে আসবে। চলে আসার পথে যেহেতু ওয়াটার, এই কাঁচ নলের ভিতরে ফাঁকা নলটার বাইরে যেহেতু ওয়াটার লেয়ার আছে, এই যে আমি এখানে ওয়াটার পাস করছি কন্টিনিউয়াসলি ট্যাপ থেকে, সো এটা শীতল হবে, বাষ্প শীতল হয়ে তরলে পরিণত হয়ে যাবে, ঠিক আছে, হয়ে কালেক্টরে জমা হবে। তাহলে তুমি দেখো মিশ্রণের দুটো উপাদান পৃথক হয়ে গেল, একটাতে এই কালেক্টরে এখন সবগুলো অ্যাসিটন, আর এখন মিশ্রণের এই জায়গাটায় পানি পড়ে আছে। তাহলে এই ডিস্টিলেশন পদ্ধতিতে আমরা হলো কোনো একটা তরল মিশ্রণকে পৃথক করতে পারি, ঠিক আছে, কিসের উপর ভিত্তি করে? তাদের স্ফুটনাঙ্কের উপর ভিত্তি করে। কখন আমরা ভালো সেপারেশন পাবো? যখন আমাদের এই দুইটা তরলের স্ফুটনাঙ্কের পার্থক্য যত বেশি হবে, রেজাল্ট তত ভালো হবে, ঠিক আছে, একটার সাথে আরেকটা মিশ্রিত হওয়ার প্রবণতা তত কম হবে। তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করা হয় ডিস্টিলেশনের ক্ষেত্রে বা পাতনের ক্ষেত্রে তরলগুলো কিসের ভিত্তিতে পৃথক হয়, তাহলে আমাদেরকে বলতে হবে স্ফুটনাঙ্কের ভিত্তিতে। প্রত্যেকটা তরলের স্ফুটনাঙ্ক ভিন্ন ভিন্ন, যে কারণে আমরা তাদেরকে পৃথক করতে পারছি। আর যদি এমন মিশ্রণ হতো যে দুটারই স্ফুটনাঙ্ক সেম, সেক্ষেত্রে কিন্তু তুমি এই পদ্ধতিতে পৃথক করতে পারতা না, ঠিক আছে। ওকে, তাহলে আমরা দেখলাম এই হলো মূল কথা, যে ডিস্টিলেশন বা পাতন আমরা কিভাবে করব সেটার কথা হলো আমরা এখানে শিখালাম তোমাদেরকে। হ্যাঁ, ওকে, আমি এটা ক্লিয়ার করি, তারপর আবার যাই আমরা, আসো পরবর্তীটুকু দেখাই তোমাদেরকে। ওকে, সেটআপটা হলো এটা, এই যে কালেক্টরে জমা হচ্ছে, আমরা বললাম কালেক্টরে জমা হবে হলো, এই যে কালেক্টরে জমা হচ্ছে, এরপর তুমি এটা খুলে নিয়ে যাবা, তোমার অ্যাসিটন পেয়ে যাবে, যে দেখো তলা অ্যাসিটন জমে আছে, ঠিক আছে, হয়ে গেল আমাদের। খুবই সিম্পল এক্সপেরিমেন্ট, বাট আমাদের খুব এফেক্টিভ একটা কাজ, ঠিক আছে। ওকে, তাহলে এটা আমরা শিখে গেলাম। এখন আসো আমরা চলে যাব, ডিস্টিলেশন যেহেতু শেষ, এখন আমরা চলে যাব হলো ক্রোমাটোগ্রাফিতে। হ্যাঁ, তাহলে এখন আরেকটা তোমাদেরকে দেখাবো ক্রোমাটোগ্রাফি। ক্রোমাটোগ্রাফি কি আগে আমরা একটু সেটা বলবো। ক্রোমাটোগ্রাফি হলো এমন একটা টেকনিক, যে টেকনিকের মাধ্যমে কোনো একটি মিশ্রণের উপাদানগুলোকে পৃথক করা যায় এবং হলো শনাক্তকরণ করা যায়, একসাথে দুটো করা যায়, ঠিক আছে। আবার বলছি, কোন একটি মিশ্রণ থেকে তার উপাদানগুলোকে পৃথক করা যায় এবং হলো মিশ্রণ থেকে উপাদানগুলোকে পৃথক করা যায় এবং কি করা যায়, পৃথকও করতে পারবো এবং আমরা শনাক্তকরণও করতে পারবো, দুটোই। হ্যাঁ, ওকে, আমি আবার শেয়ার দিচ্ছি ক্রোমাটোগ্রাফিটা, আসো। তাহলে ক্রোমাটোগ্রাফি হলো এমন একটা টেকনিক, যে পদ্ধতিতে আমরা একটি কোনো মিশ্রণের উপাদানগুলোকে পৃথক করতে পারি এবং শনাক্ত করতে পারি, দুটোই করতে পারি যে টেকনিকের মাধ্যমে, সেটাই হলো আমাদের ক্রোমাটোগ্রাফি। ওকে, আবার বলছি, ক্রোমাটোগ্রাফি হলো এমন একটা টেকনিক, যে পদ্ধতিতে আমরা কোনো মিশ্রণের উপাদানগুলোকে পৃথক করতে পারি এবং শনাক্ত করতে পারি, সেই পদ্ধতিকেই বলা হয় ক্রোমাটোগ্রাফি। ওকে, তাহলে ক্রোমাটোগ্রাফি হলো এমন একটি পদ্ধতি বা সেপারেশন টেকনিক, যে টেকনিকের মাধ্যমে আমরা কোন একটি মিশ্রণের উপাদানগুলোকে পৃথক করতে পারি এবং শনাক্ত করতে পারি। আমি মিশ্রণে ধরো এবিসি তিনটে উপাদান আছে, এবিসি কে আমরা পৃথক করতে পারবো এবং শনাক্ত করতে পারবো, যে এ কোনটা, বি কোনটা, সি কোনটা, দুইটাই করতে পারি সাইমultaneously একই সাথে, ঠিক আছে। এটা হলো আমাদের ক্রোমাটোগ্রাফি। ওকে, তাহলে আমরা আবার বলছি, ক্রোমাটোগ্রাফি হলো এমন একটি টেকনিক, নেটে ভালোই সমস্যা করছে, যে টেকনিকের মাধ্যমে আমরা হলো কোনো মিশ্রণের উপাদানগুলোকে পৃথক করতে পারি এবং শনাক্ত করতে পারি, এটাই হলো ক্রোমাটোগ্রাফি। তাহলে তোমাকে যদি সিম্পল জিজ্ঞেস করে ক্রোমাটোগ্রাফি কি, এটাকে খায় নাকি মাথায় দেয়, আসলে এটা খায়ও না মাথায় দেয় না, আসলে এটা একটা সেপারেশন টেকনিক, পৃথকীকরণ পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে আমরা মিশ্রণের উপাদানগুলোকে
পৃথক করতে পারবো এবং শনাক্ত করতে পারবো, ঠিক আছে। ওকে, ছোট ভিডিও, তোমরা একটু শোনো, আমি সাউন্ডটা দিয়ে দিচ্ছি, শোনো, তার সাথে সাথে আমি এক্সপ্লেইন করব, ঠিক আছে। আমরা প্রথম থেকে আসি, আরেকটু প্রথম উপর থেকে আসি। ওকে, Today's lab, you will be determining the identity of unknown amino acids by using paper chromatography. ওরা যেটা ভিডিওতে দেখানো হচ্ছে, এরা হলো কিছু আননোন অ্যামাইনো অ্যাসিড, অজানা অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড তোমরা নাম শুনেছো। অ্যামাইনো অ্যাসিড হলো এক প্রকারের অ্যাসিড যেটা হলো প্রোটিনের উপাদান, ঠিক আছে। প্রোটিনের উপাদান, প্রোটিনকে ভাঙলে তুমি আলটিমেটলি কিছু অ্যামাইনো অ্যাসিড পাবা, ঠিক আছে। কিছু অ্যামাইনো অ্যাসিডকে আমরা বলি এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, কিছু অ্যামাইনো অ্যাসিডকে আমরা বলি নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। ওকে, এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড কোনটা? এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড হলো যেটা আমাদের বডিতে অটোমেটিক সৃষ্টি হয় না, ঠিক আছে। অটোমেটিক সৃষ্টি হয় না, আমাদেরকে বডিতে এই অ্যামাইনো অ্যাসিড গুলোকে সাপ্লাই দিতে হয়, ঠিক আছে। কিভাবে আমরা সাপ্লাই দিই বডিতে? খাদ্যের মাধ্যমে আমরা হলো বডিতে এই অ্যামাইনো অ্যাসিড গুলোকে সাপ্লাই দিই। আবার বলছি, অ্যামাইনো অ্যাসিড জেনারেলি দুই প্রকারের, একটাকে আমরা বলি এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, যেগুলোকে নামের শেষে ছোট করে ই দ্বারা প্রকাশ করা হয়। দেখবো অনেক অ্যামাইনো অ্যাসিডের নামের সাথে লিখলাম আমি, ধরো যে গ্লাইসিন লিখে ই দিয়ে দিলাম আমি, বামে বা ডানে এক এক বইতে এক এক রকম দেয়, ছোট করে ই লিখে দিই আমরা। ই মানে হলো এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, অত্যাবশ্যক অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে, যেটা আমাদের বডিতে অটোমেটিক ন্যাচারালি সৃষ্টি হয় না, আমরা যে খাদ্য খাই তার সাথে সাপ্লাই দিতে হয়। হ্যাঁ, যেহেতু আমাদের বডিতে এটা যোগান দিতে হয়, আমাদেরকে বাইরে থেকে এটা নিতে হয়, সেজন্য আমরা এগুলোকে বলছি এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড বা অত্যাবশ্যক অ্যামাইনো অ্যাসিড। আরেক প্রকারের অ্যামাইনো অ্যাসিড হলো নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে, যেগুলোর উপরে ই লেখা নাই, কিছু লেখা না থাকলে তুমি বুঝবা সেটা হলো নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। ওকে, নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড কোনটা? যেটা বডিতে অটোমেটিক সৃষ্টি হয়, ঠিক আছে, তোমাকে বাইরে থেকে ফুডের মাধ্যমে সাপ্লাই দিতে হবে না বডিতে, সেটাই হলো নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। ওকে, আচ্ছা, অ্যামাইনো অ্যাসিড নিয়ে মজার মজার কিছু কোশ্চেন আসে, বিশেষ করে যারা বড় হয়ে বিসিএস টিসিএস দিবা, হ্যাঁ, যে প্রশ্ন আসে পরীক্ষায় যে মেয়েদেরকে মশা বেশি কামড়ায় কেন, ঠিক আছে। ওকে, অনেকে আবার বলে ফেলে, ফান করে যে মেয়েদের বডি মনে সুইট, এই জন্য হলো মশা বেশি আকৃষ্ট হয় মিষ্টি খাওয়ার জন্য। নো, আসলে মেয়েদের বডিতে এমন কিছু অ্যামাইনো অ্যাসিড সিক্রেট হয়, আমাদের প্রত্যেকের বডি থেকে কন্টিনিউয়াসলি অ্যামাইনো অ্যাসিড বের হয়, এই যে লোম কূপ আছে না, ওখান দিয়ে বের হয়, ঠিক আছে, অ্যামাইনো অ্যাসিড বের হয়। তো এখন মেয়েদের বডি থেকে যে অ্যামাইনো অ্যাসিড গুলো বের হয়, সেই অ্যামাইনো অ্যাসিডের প্রতি মশার হলো আকর্ষণ বেশি, ঠিক আছে। সেই জন্য তুমি যখন দুজন পাশাপাশি বসে, দেখা যায় মেয়েদেরকে বেশি বাইট করে মসকিটো, ঠিক আছে। কেন? কারণ মেয়েদের বডি থেকে এমন কিছু অ্যামাইনো অ্যাসিড বের হয়, যে অ্যামাইনো অ্যাসিড গুলোর প্রতি মশার আকর্ষণ বেশি, সেই জন্য এটা বাইট করে, ঠিক আছে। এগুলো অ্যামাইনো অ্যাসিডের ছোটখাটো গল্প। হ্যাঁ, এখন অ্যামাইনো অ্যাসিডের কিছু একটা মিক্সচার আছে, এই মিক্সচারের অ্যামাইনো অ্যাসিড গুলো থেকে আমরা হলো অ্যামাইনো অ্যাসিড গুলোকে ক্রোমাটোগ্রাফির মাধ্যমে পৃথক করব এবং হলো শনাক্ত করব যে কি কি অ্যামাইনো অ্যাসিড। ধরো একটা মিশ্রণের মধ্যে তিনটে উপাদান আছে, এ বি সি, তাহলে ক্রোমাটোগ্রাফির মাধ্যমে আমরা কি করতে পারি? পৃথক করতে পারবো। এ মিশ্রণের এ উপাদানগুলোকে পৃথক করব, বি কে পৃথক করব, সি কে পৃথক করব। কিন্তু ধরো তিনটা পাত্রে আমি তিনটা রাখলাম, বা তিনটা জায়গায় আমি দেখতে পেলাম যে মিশ্রণের উপাদানগুলো তিনটা জায়গায় বিভক্ত হয়ে গেছে, ঠিক আছে। ধরো আমি একটা মিক্সার করলাম, ধরো এই মিক্সারটাকে আমি পেপার ক্রোমাটোগ্রাফি যদি বলি, তোমাদেরকে আজকে শেখাবো হলো পেপার ক্রোমাটোগ্রাফি আলোচনা। এই পেপারের তিনটা জায়গায় তিনটা উপাদান পৃথক হয়ে গেল, এখন তুমি তো জানো না এটা কি কি অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে। ক্রোমাটোগ্রাফির মাধ্যমে তুমি হলো বলতে পারবা যে আমার মিশ্রণের মধ্যে তিনটা উপাদান আছে, কারণ কি পুরা কেমিক্যালস গুলো তিনটা ভাগে ভাগ হয়ে যাবে, তুমি দেখবা তিনটা জায়গায় ওরা ছড়ায় পড়বে, ঠিক আছে। এ এক জায়গায় থাকবে, বি এক জায়গায় থাকবে, সি এক জায়গায় থাকবে। হ্যাঁ, এখন তুমি কিছু টেকনিকের মাধ্যমে বলতে পারবা কোন জায়গাটা এ, কোন জায়গাটায় বি আছে, কোন জায়গাটায় সি আছে। এটাই হলো আমাদের ক্রোমাটোগ্রাফির মেইন পদ্ধতি। তাহলে আবার বলছি, ক্রোমাটোগ্রাফি হলো একটা সেপারেশন টেকনিক বা পৃথকীকরণ পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে কোনো মিশ্রণের উপাদানগুলোকে পৃথক করা যায় এবং শনাক্ত করা যায়, ঠিক আছে। এটাই হলো ক্রোমাটোগ্রাফি, সিম্পল কথা। তুমি বলবে ক্রোমাটোগ্রাফি হলো একটা সেপারেশন টেকনিক, যে টেকনিকের মাধ্যমে কোনো মিশ্রণের উপাদানগুলোকে পৃথক করা যায় এবং শনাক্ত করা যায়, ঠিক আছে। ওকে, এখন আসো, ক্রোমাটোগ্রাফি বললেই তোমাকে দুইটা ফেজ নিয়ে কথা বলতে, দুইটা দশা। হ্যাঁ, এখানে দুইটা ফেজ থাকে এই ক্রোমাটোগ্রাফি, পেপার ক্রোমাটোগ্রাফি বলো, টিএলসি বলো, থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি বলো, লিকুইড ক্রোমাটোগ্রাফি বলো, যেটাই বলো। হ্যাঁ, তোমাদের লেভেলে হলো এতগুলো থাকবে না, শুধু পেপার ক্রোমাটোগ্রাফি নিয়ে একটু কথা বলবো। বিরাট জগৎ এটা, ঠিক আছে, বাট তোমাদের হলো একেবারে প্রিলিমিনারি একটা আইডিয়া। তাহলে ক্রোমাটোগ্রাফিতে, যে কোনো ক্রোমাটোগ্রাফিতে দুইটা ফেজ থাকে, বিশেষ করে পেপার থিন লেয়ার তোমাদের লেভেলে যেটা পেপার ক্রোমাটোগ্রাফি। হ্যাঁ, এই পেপার ক্রোমাটোগ্রাফিতে দুইটা ফেজ থাকে, একটাকে বলা হয় স্টেশনারি ফেজ বা স্থির দশা। আবার বলছি,
দুইটা ফেজের, একটা হলো স্টেশনারি ফেজ বা স্থির দশা, আরেকটা হলো মোবাইল ফেজ বা হলো চলমান দশা। হ্যাঁ, দুইটা। আবার বলছি, পেপার ক্রোমাটোগ্রাফি বলো বা লিকুইড ক্রোমাটোগ্রাফি বলো বা এসপিএলসি বলো বা গ্যাস ক্রোমাটোগ্রাফি বলো, ক্রোমাটোগ্রাফিতে সাধারণত দুটি ফেজ থাকে। একটা হলো স্টেশনারি ফেজ, স্থির দশা, যেমন এখানে আমরা যে পেপার নিচ্ছি, ঠিক আছে, বাট পেপারটা কিন্তু এখানে মোবাইল স্টেশনারি ফেজ না। একটা হলো স্টেশনারি ফেজ আর একটা হলো মোবাইল ফেজ। তাহলে ক্রোমাটোগ্রাফিতে কয়টা ফেজ থাকে? দুইটা ফেজ থাকে, একটা হলো স্টেশনারি ফেজ বা স্থির দশা, আর একটা হলো মোবাইল ফেজ বা চলমান দশা। ওকে, আচ্ছা, এখন আসো স্টেশনারি ফেজ কি। আমরা যখন পেপার ক্রোমাটোগ্রাফি করব তখন অনেকেই মনে করে এটা হলো পেপারটাই হলো স্টেশনারি ফেজ, আসলে কিন্তু তা না। পেপারটা স্টেশনারি ফেজ না। ওকে, স্টেশনারি ফেজের সাপোর্ট হলো পেপার। আবার বলছি, পেপার ক্রোমাটোগ্রাফি তুমি যখন পেপারের মধ্যে তুমি দেখবা কেমিক্যালসটা রাখবা, তখন স্টেশনারি ফেজ হলো আসলে ওয়াটার। ঠিক আছে, আবার বলছি, স্টেশনারি ফেজ হলো ওয়াটার। কোত্থেকে ওয়াটার? এই যে পেপারের মধ্যে কিন্তু ময়েশ্চার জমে থাকে, সেটার উপরে কেমিক্যালসটা আমরা রাখবো। ঠিক আছে, সো স্টেশনারি ফেজ হলো ওয়াটার, ঠিক আছে, একটা লিকুইড। এই জন্য পেপার ক্রোমাটোগ্রাফিও কিন্তু লিকুইড লিকুইড ক্রোমাটোগ্রাফি। ওকে, সলিড লিকুইড ক্রোমাটোগ্রাফি না। ওকে, আবার বলছি, স্টেশনারি ফেজ যদি হয় লিকুইড, মোবাইল ফেজও যদি হয় লিকুইড, তাহলে আমরা সেই ক্রোমাটোগ্রাফিটাকে বলি হলো লিকুইড লিকুইড ক্রোমাটোগ্রাফি। ক্লিয়ার? আবার স্টেশনারি ফেজ যদি হয় সলিড, মোবাইল ফেজ যদি হয় লিকুইড, তাহলে আমরা এটাকে বলি সলিড লিকুইড ক্রোমাটোগ্রাফি। ওকে, তুমি কনফিউশনে পড়ে যাবে, আরে পেপার তো সলিড, তাহলে এটাকে কেন আমি লিকুইড লিকুইড ক্রোমাটোগ্রাফি বলছি? আসলে আমাদের এখানে স্টেশনারি ফেজ হলো ওয়াটার। কোন ওয়াটার? ওয়াটার কি শূন্যে ভাসবে না, পেপারের মধ্যে উপরের লেয়ারে ময়েশ্চার জমে যাবে, সেই ময়েশ্চারটা হলো আমাদের এখানে স্টেশনারি ফেজ। ক্লিয়ার? আর্দ্রতা, যেটা বাষ্প জমে থাকবে, যেটা ওয়াটার বাষ্প। আর এই ওয়াটার বাষ্পের সাপোর্ট হলো আমাদের পেপার। এই ওয়াটার বাষ্পটাকে সাপোর্ট করছে কে? পেপার। তাহলে এই পেপার ক্রোমাটোগ্রাফি আমাদের এখানে হলো একটা লিকুইড লিকুইড ক্রোমাটোগ্রাফি। ক্লিয়ার? ওকে, তাহলে আমাদের ক্রোমাটোগ্রাফি হলো একটা সেপারেশন টেকনিক, যার মাধ্যমে আমরা মিশ্রণের উপাদানগুলোকে পৃথক করতে পারবো এবং শনাক্ত করতে পারবো, দুইটা একই সাথে করতে পারবো। ওকে, ক্রোমাটোগ্রাফিতে দুইটা ফেজ থাকে, একটা স্টেশনারি ফেজ, একটা মোবাইল ফেজ। পেপার ক্রোমাটোগ্রাফি নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে পেপার হচ্ছে আমার স্টেশনারি ফেজের সাপোর্ট। স্টেশনারি ফেজ কি? স্টেশনারি ফেজ হলো আমার ওয়াটার। কোন ওয়াটার? ওয়াটার কোত্থেকে আসলো? যেটা হলো ময়েশ্চার আকারে পেপারের মধ্যে জমে আছে। ঠিক আছে, ওকে। আর মোবাইল ফেজ হলো একটা তরল মিশ্রণ, আমরা দিব বিভিন্ন সলভেন্ট মিক্স আপ করে আমরা এটা দিব, তুমি দেখতে পাবো, আমি দেখাবো এক্সপেরিমেন্টে, ওখানে দেখতে পাবা। হ্যাঁ, ওকে, তাহলে আর এখানে আমরা কি করব, কয়েকটা অ্যামাইনো অ্যাসিডের মিশ্রণ নিয়েছি, এই মিশ্রণে কয়টা উপাদান আছে এগুলাকে আমরা পৃথক করব এবং হলো শনাক্ত করতে পারবো, যেটা হলো আমাদের কাজ এই ক্রোমাটোগ্রাফি। খুব ইজি টেকনিক, বাট খুবই গুরুত্বপূর্ণ কাজ। ওকে, তাহলে আমরা আগাই, শুনি ওরা কি বলে, তারপরে আমি তোমাদেরকে এক্সপ্লেন করছি। ওকে, শোনো, যদিও নেটটা আজকে খুব ভালো না। Chromatography is a method to separate mixtures based on their differences in affinity. ওই যে আমি যা বললাম তাই। The stationary phase. The mobile phase is solvent that will move up the stationary phase, which is the paper. The distance that the amino acids on your paper will travel depends on their size, structure, charge, and polarity. ওকে, তাহলে ও কি বললো যে উপাদানগুলোকে পৃথক হবে, এটা ডিপেন্ড করবে হলো সাইজ, পোলারিটি, চার্জ এবং হলো স্ট্রাকচার, এগুলোর উপর ডিপেন্ড করে হলো পৃথক হয়। একটা কারণ দিয়ে বলা যায় না, অনেকগুলো কারণ। তাহলে কি হলো, তোমার হলো যে অ্যামাইনো অ্যাসিড থাকবে সেই যৌগের সাইজ, আকার, চার্জ এবং ওভারঅল স্ট্রাকচার বা পোলারিটি বা নন পোলারিটি, এগুলা দিয়ে হলো উপাদানগুলোকে একে অপর থেকে পৃথক হয়ে যায়। ঠিক আছে, আর মোবাইল ফেজ হলো তোমার পেপারের উপর দিয়ে মুভ করে চলে যাবে। ঠিক আছে, আমি যখন এক্সপেরিমেন্ট আসবে তখন আবার বলবো। ওকে, শোনো, acid has its unique structure. The distance traveled by each sample will also be different. প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিড একে অপরের সাথে। ওকে, এবার এই জায়গাটা একটু খেয়াল করো, আমি একটু বলতে চাচ্ছি, এই ইকুয়েশনটা ফলো করো। দেখো স্ক্রিনে একটা ইকুয়েশন দেওয়া আছে। হ্যাঁ, ওকে, ক্রোমাটোগ্রাফি নিয়ে তুমি যখন স্টাডি করবা, একটা এক্সপেরিমেন্ট করবা, কোনো এক্সপেরিমেন্টের রেজাল্ট প্রকাশ করতে হয় কিন্তু। হ্যাঁ, আমরা যে কোনো এক্সপেরিমেন্ট যখন করি তখন রেজাল্ট প্রকাশ করতে হয়। ক্রোমাটোগ্রাফির এক্সপেরিমেন্টের রেজাল্টটা প্রকাশ করি আমরা হলো এই যে আর এফ দিয়ে। খেয়াল করো, এই যে আর এফ ইকুয়াল টু লেখা আছে। হ্যাঁ, আর এফ, ক্যাপিটাল আর স্মল এফ, এটা এফটা কিন্তু সাবস্ক্রিপ্ট, যেমন তুমি H2O লিখো না, টুটা একটু নিচে লিখো, এখানে এফটা একটু নিচে হবে। ঠিক আছে, আর এফ। এখন আসো, এটা কি? আর এফ এর পূর্ণরূপ হচ্ছে রেশিও ফ্রন্ট অথবা রিটার্ডেশন ফ্যাক্টর, আমি লিখে দিচ্ছি এখানে। হ্যাঁ, ওকে, বেশিরভাগ বইতে তুমি এটা পাবা, রিটার্ডেশন ফ্যাক্টর, আমি লিখে দিচ্ছি আর ই
TAR রিটারডেশন। RF আর এর মানে হচ্ছে রিটারডেশন, DA এখানে লিখে একটু ঝামেলা, আমি বলে দিচ্ছি তবুও, রিটারডেশন TION। রিটারডেশন ফ্যাক্টর, ওকে, F দিয়ে হলো ফ্যাক্টর, FACTOR। ওকে, তাহলে RF এর পূর্ণরূপ কি? রিটারডেশন ফ্যাক্টর। তুমি বাংলাও বানান করে লিখতে পারো রিটারডেশন ফ্যাক্টর, ওকে, রিটারডেশন ফ্যাক্টর আর এর পূর্ণরূপ। আবার কোথাও কোথাও তুমি এটাও পাবা, রেশিও ফ্রন্ট। রেশিও, আসলে এটা একটা রেশিও। তুমি তাকাও RF কি? RF হলো ডিস্টেন্স ট্রাভেল বাই সলিউট, অর্থাৎ দ্রব কর্তৃক অতিক্রান্ত দূরত্ব। হ্যাঁ, ডিস্টেন্স ট্রাভেল বাই সলিউট, এটা ইংলিশে দেওয়া, আমি বাংলা করে দিচ্ছি তোমাদেরকে। ডিস্টেন্স ট্রাভেলড বাই সলিউট অর্থাৎ দ্রব কর্তৃক অতিক্রান্ত দূরত্ব। এখানে আমাদের দ্রব কি? যেই স্যাম্পল আমি স্পট করব, আমি যেই উপাদানগুলোকে মিশ্রণে পৃথক করব, সেই উপাদান কর্তৃক অতিক্রান্ত দূরত্ব। ডিস্টেন্স ট্রাভেল বাই সলিউট অর্থাৎ দ্রব কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, হ্যাঁ, বা নমুনা কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, ডিভাইডেড বাই ডিস্টেন্স ট্রাভেল বাই সলভেন্ট, বাই হলো ওই যে মোবাইল ফেজ হিসাবে আমরা যে সলভেন্টটা নিব, মোবাইল ফেজ হিসাবে কোনো সলভেন্ট থাকে, একটু আগে বলেছি, হ্যাঁ, তাহলে সেই সলভেন্ট কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব। আমাদের এখানে দ্রাবক কি? দ্রাবক হলো আমাদের যে মোবাইল ফেজটা, ঠিক আছে, মোবাইল ফেজ হিসাবে আমরা যে সলভেন্ট গুলো ইউজ করব, সেই সলভেন্ট কতটুকু দূরত্ব অতিক্রম করলো আমার পেপারের মধ্যে, হ্যাঁ, সেটা হবে নিচে, আর উপরে হবে আমার স্যাম্পল, যেটা নমুনা, যেটা আমি যাদেরকে পৃথক করতে চাচ্ছি, ওরা কতটুকু দূরত্ব অতিক্রম করলো একটা নির্দিষ্ট জায়গা থেকে, সেটাই হলো আমাদের RF। তাহলে এটাকে রেশিও, এই জন্য এটাকে আমরা বলছি রেশিও ফ্রন্ট, এটাও বলি, অথবা বলি কি রেশিও ফ্রন্ট, RATIO রেশিও ফ্রন্ট, ফ্রন্ট FRONT, ওকে, রেশিও ফ্রন্ট। আমরা শিখছি কি? তাহলে RF এর পূর্ণরূপ হচ্ছে রিটারডেশন ফ্যাক্টর অর রেশিও ফ্রন্ট, ওকে, দুইটাই বলতে পারো তুমি, ওকে, রিটারডেশন ফ্যাক্টর অর রেশিও ফ্রন্ট, আমরা এই দুইটাই বলতে পারি। এখন আসো, তাহলে এটা একটা রেশিও, দ্রব কর্তৃক অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব। হ্যাঁ, এখানে দ্রব বলতে আমরা বোঝাচ্ছি মিক্সচারের উপাদানগুলো কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, বাই হলো সলভেন্ট কি? সলভেন্ট হলো মোবাইল ফেজ হিসেবে আমরা যে লিকুইডটা ইউজ করব, সেটা কতটুকু দূরত্ব অতিক্রম করে। এই দুইটা দূরত্বের অনুপাতকেই বলা হয় RF বা রেশিও ফ্রন্ট অথবা রিটারডেশন ফ্যাক্টর। এটা দিয়ে হলো আমরা ওই যে শনাক্ত করতে পারি, ঠিক আছে, এই রেশিওটা হলো ইম্পর্টেন্ট। হ্যাঁ, ওকে, এখন আসো, খুব কমন কোশ্চেন এখানে হয়, যেটা হলো RF এর মান